98% বামপন্থী মানুষ মুক্তিযুদ্ধের পক্ষে চান দিতেও পারবে, নিতেও পারবে, এটা বিশ্বাস করি। আমি মনে করি তাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধ থাকলেই কেবল আমরা আন্দোলন করে এই পরাজিত শক্তি, 71-এ পরাজিত শক্তিকে দাঁত ভাঙা জবাব দিতে পারবে। সামনে মাসে আরো অনেক ঘটনা ঘটবে। বন্দর, সেন্ট মার্টিন, তারপরে করিডোর, এগুলো যদি না দেয় তাহলে তো ইউনুস এখান থেকে ধরে নিয়ে যাবো বিন লাদেনের মতন। এগুলো দিতে হবে এবং দিবে, আমাদের কাছে তথ্য আছে, আমরা এর প্রতিবাদ জানাইতেছি। কিন্তু উনি অটল, কালকেও বলছে বন্দর দিবে, কারো কথা শুনবে না। এর সাথে সেন্ট মার্টিনও যাবে, করিডোরও যাবে। ওকে অফার দেওয়া হয়েছে, সে নেক্সট মহাসচিব বলছে তুই যত পারিস টান, এটা এদিকে জমা কর, সুইচ মুস দিয়া তুই মহাসচিব। এটা তো ভাইরাল এখন নেক্সট। কিন্তু তার আগে কথা আছে, যত মেকানিজম কইরা যতদিন থাকা যায়, এমনও হইতে পারে ও আজীবনও থাকতে পারে। যে 7 সিস্টার সহ যখন দিয়া দিতেছে, এখানে একদিক দিয়ে যে দিক দিয়া, তারপর কি হিন্দুল কি বলে ওটা, দিল্লি দখল করার ওই ইয়াটা কি, গাজাতুল হিন্দ, প্রতিদিন এরা নাটক সৃষ্টি করে গাজাতুল হিন্দ করতে চাইতেছে। মানে ইউনুস চাইতেছে যে একটা হামলা বা একটা হাঙ্গামা, একটা যুদ্ধ লেগে গেলে আর নির্বাচন কথা আমি বলতে পারবো, আপনি পারবেন? আলহামদুলিল্লাহ। এই কারণে ওই গোলামের পুত নাম কি আজমি, উনি ওনার কাছে নাকি সেনা প্রধান এমনি মাপ চাইছে, স্যার এই লোকগুলার কোর্টে নিয়েন না, জেনারেল গুলারে স্যার আপনি মাফ করে দিয়েন, এইভাবে দেখাইছে। তখন ইনি বলছে যে কেন ওরা তো আমাকে গুম করছে, তুমি ওদের পক্ষ নিলে কেন? এটা হবে না, আমি ঠিকই নিব। নিচে এই যে সারা দেশে এই যে আতঙ্ক ছড়ায়, আপনি কার কাছে আপনি নিরাপত্তা পাইবেন সেটা প্রধান জায়গায় হাত জোর করে গোলামের পিছনে আছে। আবার আরেকটা আছে, ওই যে হলুদ আছে না, হলুদ পোড়া দিয়ে কপালে দেখবেন চান তারা এরকম ছ্যাক দিয়ে করছে, এটা আপনারা বুঝবেন, এটা আমরা বুঝি রাজনীতিবিদরা। কপালের মধ্যে, আর ইংরেজিতে তো ভালো পড়তে পারে নাকি, বাস্টার ফুয়াদ নাকি বেস্টার ফুয়াদ, কপালে চান তারা মারা লাগছে। ওই ক্যান্টনমেন্টে উড়াই দিব, ক্যান্টনমেন্ট কি ক্যান্টনমেন্ট, ও মা গো মা। ব্যাপারটা বুঝছেন, এই থ্রেটটা একটি টাকার বিনিয়োগ ওই 5 আগস্ট থেকে এই যে 11 মাস বা 12 মাস যাই হলো, আপনাদের IMF এর ঋণও তো বন্ধ করে দিচ্ছে সরকারকে। এই যে থ্রেটটা, এই থ্রেটটা আপনি যে জায়গাটায় হাত দিচ্ছেন ওখানে পরে আসতেছি, রাস্তা দিয়ে রিক্সা চালাইতেছে। আমি যদি মিথ্যা বলি, আমি দেশে আসছি, বিচার করুক, তারা অনলাইনে দিয়ে দিই। আমার কাছে কতগুলো ভিডিও, রিক্সা চালকরা কেন এটা করতেছে জানি না, কয় ইউনুসের মাইরে যদি, ইউনুসের মাইরে খান কিরপুত, আমি ভিডিও দিব কমপক্ষে 5টা 10টা। কেন ইউনুসের গাড়ি দিতেছে ওরা, আমি তো জানি না, খালি দিচ্ছে না যেতে, মানুষ হাইটে যেতেছে। আগে 10 টাকার ভাড়া 20 টাকা দিয়ে যাইতো, এখন মানুষ হাইটে যেতেছে। ব্যাপারটা বোঝেন না। আন্তর্জাতিক এই 11-12 মাসে একটা টাকা বিনিয়োগ আসে, অর্ডার দিতেছে না, ফ্যাক্টরি বন্ধ হয়ে যেতেছে। ইনি আর 6 মাস থাকলে একটা গার্মেন্টস থাকবে না। এই আগুন, আমারে গৌতম দাদা ফোন করছিল পরশুদিন, কয় এই আগুন লাগার কারণে, ওই যে মিরপুরে গার্মেন্টসে আগুন লাগার কারণে আর ফ্যাক্টরিটা বন্ধ হলো। ফ্যাক্টরিতে আগুন লাগে না, কিন্তু বিশাল ফ্যাক্টরি, কোন বায়ারে আর কাজ দিচ্ছে না, জায়গায় জায়গায় গার্মেন্টসে আগুন। এ হলো এক অনিশ্চিত সরকার। এবং এই থ্রেট গুলো ওরা দেখতেছে যে এখানে কার লগে ডিল করবো, ক্ষমতার কেন্দ্রবিন্দু নাই। আর জনগণ হতাশ হয়ে গেছে কি কারণে এখন বলেন? হাই হাই, একটা দেশের সেনা প্রধান, উনি দায়িত্ব উনি ছিল, এবং সব অসহায় মানুষের আশ্রয়স্থল। এখন এই গোলামের যেভাবে দেখাই দিছে, উনি তো প্রতিবাদও করে নাই। আমরা গ্রামগঞ্জের মানুষ, সাধারণ মানুষ এত অত কিছু বুঝে না, এরকম যা করে করুক, বিচারেরই দরকার নেই, পারলে একটু গালাগালি করি শেষ। এই দেশে এত সহজ বিষয় না। একটা দেশ কিভাবে চলে, ইউনুস যাদেরকে এখানে নিয়ে বসে আছে, তারা কি জানে
একটা ব্যবসা বাণিজ্য কোন দেশের থেকে আসতেছে না, গার্মেন্টস ফ্যাক্টরি সব বন্ধ হয়ে যেতেছে, কি হবে? কোনখানে বিচার নাই। এই দেশের নিরীহ লোকগুলা, সাধারণ মানুষগুলা যেমন আতঙ্কিত, তারা কাউরে ভাবতেছে এটা জঙ্গি, কাউরে ভাবতেছে হাই হাই এরা দিয়ে কি করব, রাইফেল টুফেল নিয়ে কখন নেমে যেতেছে, গাঁজা তুলহীন করব, এই চুল এই বাড়ি আফগান থেকে আইলো না বাংলা থেকে আইলো, মানুষ তোরা আতঙ্কিত, নিরাপদ চলতে পারতেছে না, ঠিক মতো কাজ করতে পারতেছে না। আর কাজ করবো কি? দেশে কোনো ব্যবসা বাণিজ্য এই সেই কিছু তো নাই। এরা যারা ক্ষমতায় আছে ভাই, এদেরকে আমরা চিনি না, যারা আছে সত্য কথা বেশিরভাগই বাংলাদেশের নাগরিকও না। এক ইউনিসি কয়েক হাজার কোটি টাকা প্রকাশ্য নিছে, হাজার হাজার কোটি টাকা প্রকাশ্য নিয়ে গেছে ইউনুস। ওটির নাম তো সবাই মুখস্থ হয়ে গেছে, দেশবাসীর এই জন্য না বলি। উনি ডাইরেক্ট নিছে। 54 বছরে বাংলাদেশে এমন কোন রাষ্ট্রনায়ক ছিল না যে 5,000 টাকা প্রকাশ্য নিছে। কেউ যদি খাইয়া থাকে ঘুরে খায়, তো থার্ড পার্সন মিলে খায়, আর ও তো ঘোষণা দিয়ে খাইতেছে। এক সেনাবাহিনীর প্রতি যে শ্রদ্ধা ছিল একদম শেষ। এদেশের লক্ষ লক্ষ মানুষ এই ওই দিনের পর থেকে এই সেনাপ্রধানকে গালাগালি করছে, বলতেছে ক্যান্টনমেন্ট উড়াই দিবা। আমরা তো সহ্য করতে পারতেছি না ভাই। যেদিনকে এই যে গোলামের পুত এইভাবে দেখাইলো, সেনাপ্রধান এইভাবে আমার কাছে মাপ চাইছে, আমার মনে হয়েছিল বিশ্বাস করবেন আমি সুসাইড করি আজকে। কেন জানি আবার পাগলা মন থেমে গেলাম। কিন্তু আমরা নিতে পারতেছি না, এটা নিতে পারতেছি না। তোর বেটা সেনাবাহিনী প্রধান বানাইছি আমরা, বাংলাদেশের মানুষ সেনাবাহিনী প্রধান বানাইছি বেটা, তুই জীবন দিয়ে দে, তুই রাজাকারের কাছে করে মাপ চাওয়ার জন্য তোকে সাহায্য করছে। বিগত সরকার কি করছে? শেখ হাসিনার ফাঁসি হবে, 70,000 বার হবে। তুই কে? তুই সেনা প্রধান, তুই দায়িত্ব নিচ্ছ 5ই আগস্টের পরে। আপনারা চুপ থাকেন, দায়িত্ব আমি নিলাম। আর এখন তুমি 71-এর ঘাতকের সন্তান, দেশ বিরোধী, সে পুরা জাতি বিশ্বতে তোমার ন্যাংটা করে দিছে, আমাদের ন্যাংটা হয়তো বাকি আছে। এটা কিন্তু এই কথাটা তো উনি মিডিয়ায় না দিলেও পারত। অনেকক্ষণ বয়ান, ও কি বলছে এই যে বুড়ে হাত জোর করে ধ্বংস করে দিছে। এখন সেনাবাহিনীর নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করতেছে। এই যে যমুনা দেখতেছেন, এখানে একদিক দিয়ে বড় চুলালা দাঁড়িয়ালারা ঢোকার চেষ্টা করতেছে কালেমার পতাকা নিয়ে। যে কোনো মুহূর্তে জামাত নির্বাচন ছাড়া সব বাহিনী থেকে, প্রশাসন থেকে আর নিজেদের ক্যাডার অস্ত্র জোগাড় করতেছে। তো নির্বাচন করে তারা যাইতে পারবে না। তো নির্বাচনের আগ পর্যন্ত সব ধরনের চেষ্টা হবে, যদি পারে ঢুকে যাবে। বিএনপি এদের কাউরে খেপে দিয়ে চুপ করে বয়ে রয়েছে, কারণ বিএনপি, যদিও বিএনপির ধারণা ভুল, ওরা নম নম করতেছে বাবা যে যা করে করুক, কিন্তু নির্বাচনটা যদি দেয় এটা তো অন্তত 5 সিট বেশি পেয়ে হলে আমরা তো সরকারে যাইতে পারবো। এই জন্য ওরাও কাউকে সহযোগিতা করতেছে না, কোনো মোল্লারে কিছু বলতেছে না, ন্যাংটা পোলাপান্ডেও কিছু বলতেছে না। দেশের এই হলো একটা বিশৃঙ্খল অবস্থা। আর ইজ্জত কোথায় গেছে এখন এই বাংলাদেশে? গোলাম আজমের, আমি শেষ করি, একটা কথা বলা হয়েছে, গোলাম আজমের বাংলাদেশে কি আমরা বাস করবো? তারপর কি কাদের এখন দাবি করে বসছে রে ভাই, অলরেডি গান বানি ছাড়তেছে, গোলাম আজমের বাংলাদেশ, ওই কাদের বাংলাদেশ, অমুকের বাংলাদেশ। একটা লজ্জায় পেরিয়ে গেছে এই দেশের যারা মানুষ। এই জন্যই দেখেন, এই জন্যই কিন্তু এই দেশের এই যে এত গ্রুপ হয়েছে, এত কিছু হয়েছে। আমি একটু বোকা দেখে কথা বেশি বলতেছি, আমার চেয়ে তো এনারা কম বুঝে না। এদেশে আছে না আমাদের মতদর্শের লোক, সব চুপ, হতবাক, মানে তাদের আশ্রয়ের ভরসা স্থল নাই। রিয়েল ফ্যাক্ট হলো সেলফ ডিফেন্সে চলতে হচ্ছে বাংলাদেশের মানুষকে। আর এলাকা ভিত্তিক এই হুজুরদের করুণা এবং সংগঠিত হইতেছে না, অনেকক্ষণ কথা হইতেছে, মরে দামু নাহলে দেশ ত্যাগ করবো, গোলাম আজমের দেশে আমরা থাকবো না। দেখেন সামনে কি যায়, খেলাটা কোনখানে যায় দেখেন না। খালি যদি দেখেন নির্বাচন, সবাই ধৈর্য ধরছে, নির্বাচনটা যদি হয়ে যায়, যেই পেছ লেগে যে নির্বাচন আর হইতেছে না, সেই দিন খেলাটা দেখেন যে বাংলাদেশের সিভিল অটটা কেমন হয়। যে গোলাম আজমের বাংলাদেশে যারা থাকবে না,
এরা নামবে, আর গোলাম আজমের দেশ বানানোর জন্য তারা নামবে। আমি বলে দিলাম। আপনি দেখেন বিএনপি যদি এটা বুঝতো, তারা যদি সঠিক ধারায় তারা থাকতো, রাজনীতির ধারা, তাহলে তো তারা 5 আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর মাসে তো তারা ক্ষমতায় থাকার কথা। তারা তো 3 মাসের মধ্যে ইলেকশন হওয়ার কথা। তখন তারেক রহমান হতো বা খালেদা জিয়া প্রধানমন্ত্রী হইতো, মির্জা ফখরুল এলজিআরডি মিনিস্টার সহ 2-3টা মন্ত্রণালয় নিতেন। আমাদের কেসি গেট অন্তত আর কিছু নয়, হলেও হয়তো বা তারে ওই যে যেহেতু কেসি গেটে থাকতেন, তারা হয়তো প্রাণ মন্ত্রী বানাই দিত। এরকম প্রত্যেকে আজকে মন্ত্রী থাকতো, রিপন ভাই, তারপর দুদু ভাইয়েরা, সবাই হয়তো আমার ভাইয়েরা বড় বড় মন্ত্রী থাকতো, রাইট? আপনি দেখেন তারেক রহমান এখনো দেশেই আসতে পারতেছে। আমি অবাক হয়ে যাই যে এটা আমার মাথায় ঢুকে না। শেখ হাসিনা কেন চলে গেছে? একটা বহুবিধ কারণ আছে। তার লাইফ থ্রেট আছে, সেনাবাহিনী তার বিরুদ্ধে, পৃথিবীর 3-4টা দেশ তার বিরুদ্ধে, অন্যদের, তার সমালোচকদের ভাষায় তিনি ফ্যাসিস্ট, জনগণ তার বিরুদ্ধে। অর্থাৎ শেখ হাসিনার সবকিছু তার বিরুদ্ধে, বাংলার আকাশ ছাড়া বাতাস ছাড়া সবই তার বিরুদ্ধে। তাহলে শেখ হাসিনা তো দূরে থাকবে, এটি স্বাভাবিক। কিন্তু খালেদা জিয়ার এবং খালেদা জিয়ার পুত্রের জন্য তো নিরাপদ এই দেশ, তারা কেন মাঠে নেই? ধরে নিলাম খালেদা জিয়া অসুস্থ, অবশ্যই তিনি অসুস্থ, কোন সন্দেহ নেই। তিনি একজন বয়োবৃদ্ধ মহিলা, অত্যন্ত বৃদ্ধ মানুষ, অসুস্থ মানুষ, তার কথা আমি রাখলাম। তারেক রহমান কেন দেশে আসে না? আর আপনি যে কথাটা বললেন 1-2-3-4 দেশ, এত বড় কথা বলার পরে তারা তাৎকে আমরা মেনে নিচ্ছে কেন জানেন? ওই যে ডক্টর ইউনূস সাহেব, আদম ব্যাপারী, যে কত শিয়ানা হয় শুনেন, পৃথিবীতে সবচেয়ে বেশি শিয়ানা হইলো যে আদম ব্যাপারী, বাংলাদেশের প্রেক্ষাপটে। এদের মতো পাট আপনারে এখনই বলবে যে কাল সকালবেলা 10টায় আপনার 20 লাখ টাকা ফেরত দিবে। এই 20 লাখ টাকা কিন্তু সে 2 বছর নিয়ে যাবে শুধু ডেট দিতে, তারপর দিবে কবে সেটা পরে। সে আদম ব্যাপারী হচ্ছে ডক্টর ইউনূস, তার উপর আবার সুদিমা আদম, সে হলো কাবলিওয়ালা। এই কাবলিওয়ালা আদম ব্যাপারী এত তাড়াতাড়ি তারেক রহমানের হাতে ক্ষমতা তুলে দিবে যে কিনা এমডি, গ্রামীণ ব্যাংকের এমডি পদ ছেড়ে দেয় না। এতই সহজ। বিএনপির সামনে একটা মূলা ঝুলিয়ে দিয়েছে জামাতের বুদ্ধিতে, এবং অন্যান্য দেশ আইএসআই আছে, অন্যান্য 3-4টা দেশ আছে, তার পরামর্শে সেই কাজ করেছে। নইলে ওই যে রোজার রহমান ওরফে খলিলুর রহমান, নাকি খলিলুর রহমান ওরফে রোজার রহমান, এটি আমরা জানি না, যে এই দেশে খুনে হত্যার অভিযোগে সে পালিয়ে গিয়েছিল, সে এখন আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। এবং আপনি যেটা বললেন নাগরিক কিনা, চেলচেলাইয়া ডক্টর ইউনূসকে নিয়ে লন্ডনে গেল তারেক রহমানের সাথে দেখা করতে। তখন তারেক রহমান একজন কনভিক্টেড, তিনি আসামি, তার মামলা তখনো খারিজ হয় নাই। দেশ প্রধান তার সাথে লন্ডনে দেখা করতে গেল। আবার খালেদ মহিউদ্দিন বলতেছে শেখ হাসিনা যদিও বেআইনি, তার আমি সাক্ষাৎকার নিব। মানে আল্লাহ শুনেন, তারেক রহমানের সাথে দেখা করা ওটা বেআইনি না, কিন্তু খালেদ শেখ হাসিনার সাথে এখনো তার নামে মামলা চার্জশিটে যায় নাই, তার সাথে দেখা করা বেআইনি, তার বক্তব্য তুলে ধরা বেআইনি। মানে কি যে বাংলাদেশে চলে প্রিয় কমরেড, কি যে চলে আর কি যে চলে না আমি বুঝি না। আবার পাশাপাশি দেখেন বিএনপি কি করতেছে। বিএনপির একটা গ্রুপ বলতেছে, সারাদিন বলতেছে জামাত বিএনপি ভাই ভাই, শুধু এটা বলা বাদ আছে যে আমরা আলহামদুলিল্লাহ ভাই, অথবা জামাই শ্বশুর বলা বাদ রাখছে, ভাই ভাই আগে বলছে এখনো বলে। আবার বিএনপির একটা গ্রুপ বলতেছে জামাতের রাজনীতি করা উচিত না। আরেকটা দল বলতে, বিএনপির মধ্যে আরেকটা গ্রুপ বলতেছে জামাত হলো স্বাধীনতা বিরোধী। আবার বলতেছে জামাত আমার ভাই। মানে এরা যে কি বলে আর কি বলে না, এটাই তো আমরা নিশ্চিত। আমরা বিএনপি কে কি বলবো? স্বাধীনতার ঘোষকের দল যদি বলি, তাহলে 32 নম্বর ভাঙার সময় তাদের প্রতিবাদ করা উচিত ছিল। কিন্তু সেখানে 32 নম্বর তারা স্লোগান দিয়েছে, তারেক তোমায় কথা দিলাম, 32 নামায় কি তোমায় দিলাম, এরকম স্লোগান দিয়েছে। অর্থাৎ ভাঙলো জামাত, ইউনূস, বিএনপি আস্তে করে কাঁধে দায়টা নিয়ে নিল। ওই স্লোগানের মাধ্যমে বিএনপি কিন্তু দায় নিয়ে নিয়েছে, তারা 32 নাম্বার ভেঙেছে। এটা আমারও কথা না, আপনারও কথা না, টিকেরও কথা না, আমাদের দর্শকের কথা না। তারা বলেছে, স্লোগান দিয়েছে 32 নম্বর তারেক রহমান কি, তারেক রহমান কথা দিলাম, 32 নম্বর উপহার দিলাম। তারা স্বীকৃতি, আত্মস্বীকৃত 32 নম্বর ভেঙে ফেলেছে। এই যে এদের বুদ্ধি কত কম। কিন্তু জামাত দেখেন একবার কিন্তু বলে নাই যে তারা 32 নম্বর ভাঙছে। জামাত কিন্তু শিয়ানা মাল, বহুত শিয়ানা। প্যানিক ফ্যাক্টরিতে করায়, তারপরে আরেকটা সুপার ড্রাইভার এই সাংঘাতিক ইলিয়াসকে দিয়ে করায়। বাংলাদেশের ওই যে আপনি যার কথা বলেন টাকলা পুয়া, তাকে দিয়ে অনেক কিছু বলায়। তারা কিন্তু নিজেরা ওইভাবে বলে না, বরং তাদের 2-4টা মৌলবি, যে পালাজারি, সালাজারি, আমির হারামজাদা না ফারামজাদা, এরা কিছু কথা বলে ফেসে গেছে। এরা কিছু ধর্মীয় ওয়াজ করতে গিয়ে এরা ফেসে গেছে, তারা আবার সতর্ক করে। এদের জানতা কাপগাছি আছে কাপের হত্যা দেওয়ার জন্য। আবার দেখেন যেখানে হেফাজতে ইসলামের আমির জামাতকে তুলোধুনো করে ফেলতেছে সমালোচনা করে, বিএনপি এ পর্যন্ত একটা শব্দ ব্যবহার করতে পারেনি জামাতের বিরুদ্ধে, মানে আনুষ্ঠানিক ভাবে, যেটা অন্য জায়গায় করেছে। আপনি দেখেন চরমনাইকে কিভাবে ম্যানেজ করে বিএনপির বিরুদ্ধে লাগিয়ে দিয়েছে জামাত।
বিএনপি চুপচাপ, কোনো কথাই বলে না। আর চরমনের বিরুদ্ধে কেমনে বলবো? ওই যে মেয়েটা যার কথা আপনি বললেন, ফজলুর রহমান ভাইয়ের সামনে গিয়ে যে বিশ্রী ভাষায় কথা বললো, ফজলুর রহমান ভাইয়ের চাকরি নেই, ওই যে বীর মুক্তিযোদ্ধা। আবার তারা বলে যে তারা নাকি মুক্তিযুদ্ধের ঘোষকের দল। বিএনপি যদি সঠিক রাজনীতি করতো তাহলে এতক্ষণ তারা ক্ষমতায় আসতো, তাদের ক্ষমতার ডিম বাচ্চা হয়ে পিঠা বাড়াইতো। এরা মনে করতেছে আদম ব্যাপারী ইউনূস তাকে ক্ষমতায় দিবে, অত না লেয়া দেশের না। ইউনূস কাকা বহুত শিয়ানা মাল, সে জানে কিভাবে বানরের রুটিটা ভাগ করে খাইতে হবে। পাও রুটিটা কিভাবে জামাত আর বিএনপির সামনে ঝোলাই দিয়া, শুধু এখানে বিএনপি না কিন্তু জামাতকেও ঝোলাইতেছে। ডক্টর ইউনূস কিন্তু বহুত শিয়ানা মাল। ওর কথা হইলো যতদিন হাম জিন্দা হ্যায় হাম রাজ করেঙ্গে। এটা বোধহয় তার হিডেন এজেন্ডা, আমার ধারণা। জব তক টাইগার জিন্দা হয়নি, জব তক হাম জিন্দা হ্যায়, ডাইপার বদলাও তবু ওই দেশের ক্ষমতা দখল করে রাখো। বিএনপি এই ফাঁদে পা দিয়েছে। ফাঁদেই যদি পা না দিত, ডিসেম্বরে যখন তারা ডিসেম্বরকে পিছিয়ে নিয়েছে ইউনূস সুযোগটা পেয়ে, অর্থাৎ আপনি আমার কাছে 50 লাখ টাকা পান মনে করেন, আপনি আমাকে ছাই দিয়ে ধরছেন, পঞ্চাশ যতই সুদূর কুদুর করেন, টিটুর আজকে নিয়েছি, টাকাটা আমাকে আজকে দিতে হবে, ডেটটা দেয়। তা আমি তখন বললাম ভাই ডিসেম্বর মাসে দেওয়ার কথা, পাক্কা কথা দিলাম, টিটুরে যখন আনছেন আমার আর 6 মাস সময় দেন, ফেব্রুয়ারিতে দিব। আদম ব্যাপারী তো বলছি না, এই যে জানুয়ারি ফেব্রুয়ারি 3 মাসে হাতে পেয়ে গেল, তখন পাইছিল 4 মাস যেদিন যায়। এই 6 মাসে এই ডক্টর ইউনূস গেমটা এমন ভাবে সাজিয়েছে, এখানে বিএনপি কে ঢুকতে দিবে না। কারণ আপনি যেটা বললেন যে যখন জানুয়ারিতে নির্বাচন না হইলে এক ধরনের হবে, আর নির্বাচন ডিক্লেয়ার দিলে আরেক ধরনের ঘটনা ঘটবে, মানে ফলাফলে কি ঘটবে। অর্থাৎ তরমুজের উপরে চাকু পড়লে যা হবে, তরমুজ চাকুর উপরে পড়লেও তাই হবে। অর্থাৎ জানুয়ারিতে ফেব্রুয়ারিতে যদি নির্বাচন দেয় তাও দেশে সিভিল ওয়ার হবে, না দিলেও সিভিল ওয়ার হবে, কোনো সন্দেহ নাই। কারণ বিএনপির জন্য অনেকে চুপ করে আছে। কারণ ফেব্রুয়ারির পরে বিএনপি লাগবে না, আওয়ামী লীগ আর বামপন্থীরাই মাঠে নেমে যাবে, তছনছ করে ফেলবে। আপনার সাথে আমি একমত। যদিও বামপন্থীদের অনেকে দুর্বল মনে করে, বামপন্থীর সংখ্যায় কম থাকতে পারে। চাটমহল মরিচ একটা দিয়েই কিন্তু, চাটমহল মানে যেটা খুব ঝাল মরিচ, সেই মরিচ ছোট হলে এত বড় বড় মরিচ কিন্তু 4-5টা লাগে। এটাই দেশের মানুষ হয়তো এখনো বুঝে কিনা জানি না। বামপন্থীরা অবশ্যই মাঠে নামে ফেব্রুয়ারি পরে, আমি জানি। অনেকে আছে যারা শেখ হাসিনা সরকার উচ্ছেদে ছিল, তারাও এখন ফিরে আসবে। অবশ্যই আপনার কথা আমি ঠিক, আমি জানি যতদূর যে বামপন্থীরও ভেতরে ঐক্যবদ্ধ হচ্ছে যে ইউনূস শত্রু এক ও ভিন্ন, এখন ইউনূস এইভাবে তারা চিন্তা করছে। কারণ বিদ্যুৎ বন্দর, তারপর আপনার করিডোর, এগুলো নিয়ে যা ঘটতেছে, আপনি দেখেন 9,000 টাকা প্রতি টনে বেশি দিয়ে আমেরিকা থেকে গম আনতে যাচ্ছে। দুবাইয়ে কোনোদিন ধান চাল হয়, সেখানে গেছে সে ধান চাল আনতে। তো এগুলো তো এই দেশের জনগণ মানবে না, বামপন্থীর অবশ্য মানার কথা না, জনগণ তো মানবে না। অলরেডি তারা কি যেন করতে চাইতেছে। আর বিএনপি ফেব্রুয়ারিতে কিছুই করতে পারবে না। যারা চরমনের পীরের বিরুদ্ধে টু শব্দ করতে পারে না, যারা জামাতের বিরুদ্ধে টু শব্দ করে না, যারা একটা মেয়ে 4-5টা ছেলে আইনা বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টার সামনে পিসি ভাষায় গালাগালি করে, সেই মেয়েকে কিছু করতে পারে না। বরং তারা জামাতের পুলিশটাকে ধরে নিয়ে গেল, ইউনূসের পুলিশটাকে ধরে নিয়ে গেল। তো তারা কি ইউনূসের বিরুদ্ধে কথা বলতে পারবে? বিএনপি পারবে না। বিএনপি কথা বলতে পারবে না, কারণ তাদের সেই যে শক্তিশালী মেরুদণ্ড থাকা দরকার, তাদের সে যে নৈতিক মেরুদণ্ড থাকা দরকার, তা তাদের নাই। তারা মনে করতেছে যেন তেন ভাবে শুধু নির্বাচনী বৈতরণী এটা পার হই, কিন্তু এটাই তো রাজনীতি। অর্থাৎ রান দেখাইতেছে ডক্টর ইউনূস, নটি মাগির ভায়াল রান্ধে মুরগি কয়টায়। ডক্টর ইউনূস কিন্তু শুধু রান দেখাইতেছে, রান এটা বুঝে নিয়ে যারা যা বুঝা, রান পর্যন্তই দেখাবে, রানের উপরে তার কাপড় উঠবে না। ডক্টর ইউনূস সেই শিয়ানাগিরিটা করতেছে। বিএনপি কে মূলত এখন ফাঁদে পড়ে গেছে বিএনপি। সবচেয়ে বেশি বিপদ আছে বিএনপি, আওয়ামী লীগ না। দিন যত যাচ্ছে আওয়ামী লীগের পরিস্থিতি তত ভালো হচ্ছে। আমি আবার বলতেছি, আমি রিপিট করতেছি কথাটা, দিন যত যাচ্ছে না, প্রতি ঘন্টায় প্রতি মিনিটে আওয়ামী লীগের পরিস্থিতি ভালো হচ্ছে। আওয়ামী লীগের জনপ্রিয়তা কত সেটাই বলতেছি না, অর্থাৎ এরা এত খারাপ কাজ করতেছে যে মানুষ এখন আবার শেখ হাসিনার নামে তসবিহ তেলাওয়াত করতে বাধ্য হচ্ছে। এরা যতই বলুক শেখ হাসিনা ফ্যাসিস্ট, ছাত্রলীগ ফ্যাসিস্ট, আওয়ামী লীগ ফ্যাসিস্ট, ওই খাবার ওই ফ্যাসিস্টের বক্তব্য ওগুলো আর বাংলাদেশের জনগণ খাবে না, কারণ বাংলাদেশের জনগণের পেটে ভাত নেই। আমি মনে করি যে বামপন্থী যারা আছেন, যা হবার হয়ে গেছে। আমি 5 তারিখে কে পক্ষে ছিল বিপক্ষে ছিল ওই বিতর্কে যাচ্ছি না। আমি বিশ্বাস করতে চাই এবং আমি বিশ্বাস করি যে বাংলাদেশে যারা বাম রাজনীতি করেন, কমিউনিজমের রাজনীতি করেন, সেটা মার্ক্সবাদী হোক, যে কোনো বাদেই আসুক, বা কর্মকৌশলের বিতর্ক থাকতে পারে, দুই একজন ছাড়া। আর একটা জিনিস মনে রাখবেন, মানুষ কিন্তু
জমির পক্ষে থাকে। আমরা যখন বামপন্থীরা বিজয়ী হব, তখনই কিন্তু আমাদের কেউ শুনবে। আজকে হেফাজতের এত মূল্যায়ন কেন, জামাতের এত মূল্যায়ন কেন? কারণ তারা ঐক্যবদ্ধ, তারা তাদের শক্তিটাকে প্রমাণ করতে পারছে, আমরা সেটা পারিনি। বরং বামপন্থীরা আগে শক্তিশালী ছিল। এখন ধীরে 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 ভারতেও যেমন নীল হয়ে গেছে, বাংলাদেশও নীল হয়ে যাচ্ছে। তো আমি মনে করি বাংলাদেশে যারা এই যারা বামপন্থী, তারা অবশ্যই মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি। আমি বললাম তো 98-99%, দুই একজন তো আলাদা থাকবে, সেটা আলাদা বিষয়। এই যে 98% যারা যতটুকুই থাকুক, সংখ্যায় যেই থাকুক, যে কটা দলই থাকুক, তাদের ঐক্যবদ্ধ হতে হবে এবং ঐক্যবদ্ধ হবে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিদের নিয়ে আন্দোলনে নামতে হবে। কারণ এখন কিন্তু শুধু এই দেশটা শুধু অর্থনৈতিক কারণেই সমস্যা না, একই সাথে মুক্তিযুদ্ধের চেতনা ভুলণ্ঠিত, একই সাথে বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকির মুখে, একই সাথে বাংলাদেশের মানুষের পেটে খাবার নাই। আর এটা একজন কমিউনিস্ট বসে থাকতে পারবে, এই তিনটার একটা কারণে বসে থাকতে পারবে না। সেই জায়গায় তিনটা কারণে এখন বিদ্যমান, যেটা আপনি বললেন। এখন শত্রু এক অভিন্ন, ডক্টর ইউনূস, এনজিওগ্রাম সরকার, এই আদম বেকারি সরকার, এই কাবলিওয়ালা সরকার, এর বিরুদ্ধে আমাদের থাকতে হবে, ঐক্যবদ্ধ হবে। তারপরে কে আসবে কে আসবে না, দ্যাট ইজ অ্যানাদার কোশ্চেন। আমরা জনগণের পক্ষে থাকলে, জনগণ অবশ্যই আমাদের পক্ষে থাকবে। এই যে আমরা কথা বলি, আমাদের পক্ষে মানুষ আছে না? অবশ্যই আছে, লাখো মানুষ, 10-12 জন, 20 জন, 50 জন, 500 গালি দেয়, দেখ আমাদের পেছনে বা আমাদের সাথে হাজারো না লাখো লোক আছে। সুতরাং এখন কি, বাংলাদেশের মানুষের পেটে ভাত নাই, কৃষকের কাজ নাই, মজুরের কাজ নাই, শ্রমিকের কাজ নাই, ব্যবসায়ীর ব্যবসা নেই। শুধু একটা সমস্যা না, যদি এমন হইতো শুধু প্রলয় তাড়িয়ে তারা সমস্যা। বাংলাদেশ একটা আজব অর্থনীতির দেশ, কমরেড, আপনি আমার সেটা ভালো জানেন যে বাংলাদেশ একটা আজব অর্থনীতির দেশ। প্রলয় তাড়িয়াত এবং বিজনেসম্যান, পুঁজিপতি একই সাথে দুইটারই অবস্থা খারাপ।